সন্ধ্যা ৬টা। লামিয়াদের ফ্ল্যাটের সামনে এসে প্রথমবার বেল চাপতেই দরজা খুলে গেল। দরজা খুলতেই তাহনানের চোখ পড়ল লামিয়ার উপর। এ যেন অন্য এক লামিয়া। এই তো সকালেই তাকে প্লাজো আর টি শার্টে বাচ্চা বাচ্চা দেখাচ্ছিল, অথচ এখন মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে কিভাবে সম্ভব? তাহনান ভালো করে খেয়াল করে দেখলো লামিয়া শাড়ি পরেছে, শুভ্র একটা শাড়ি। শাড়িটার পাড় নীল, সেই সাথে দু হাত ভরে ম্যাচিং চুড়ি পরেছে, কানে বেশ বড় বড় ঝুমকো পড়েছে। তাহনান এবার বেশ মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো লামিয়াকে। চোখে মেয়েটার মোটা কাজল, যা দেখে তার মনে হলো হয়তো এই চোখের জন্যই কাজল সৃষ্টি হয়েছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তৎক্ষণাৎ তার মনে পড়ে গেল সাদাত হোসাইনের দুইটি লাইন। শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে তোমার বিবশ চোখেছে। তাহনান ভাবনা থেকে বেরিয়ে এলো। সে বুঝতে পারল কেন শাহাদাত হোসেন উক্ত লাইন দুটি লিখেছিলেন। সত্যিই শ্যামকন্যাদের কাজল চোখে কিছু একটা আছে, যার দিকে তাকিয়েই শুধু দিবস কেন যুগান্ত পেরিয়ে গেলেও টের পাওয়া যাবে না। তাহনান চোখ ফিরিয়ে নিল। সত্যি বলতে লামিয়ার এই সাজে তার কাছে অন্যরকম লাগছে। কয়েক সেকেন্ডের জন্য তার চোখ আটকে ছিল লামিয়ার উপর। সে নিজের কাণ্ড বুঝতে পেরে মনে মনে নিজেকে বকল। অন্যদিকে এই প্রথম তাহনানকে তার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখে যতটা খুশি হলো লামিয়া, ঠিক ততটাই লজ্জায় অপ্রস্তুত হলো। সে লজ্জা আর অস্বস্তি নিয়ে সরে দাঁড়াতেই তাহনান ভিতরে ঢুকে এলো। ভিতরে ঢুকতেই তার ভ্রু খানিকটা কুঁচকে এলো। সে পিছনে ঘুরে লামিয়ার দিকে আবার তাকালো, তারপর গম্ভীর স্বরে বলল, বাসায় কোনো অনুষ্ঠান আছে আজ? লামিয়া ছোট্ট করে বলল, জি স্যার। তাহনান বুঝতে পারল এই জন্যই মেয়েটা এত সেজেছে। সে আরও ভেবেছিল এমনি হয়তো সেজেছে, প্রায়ই তো শাড়ি পরে। সে আবার বলল, তো আজ পড়বে না? না পড়লে আমাকে কল করে জানিয়ে দিতে। লামিয়া এবার জবাব দিল না। তাহনান আবার বলল, আচ্ছা, আমি তাহলে আসি। কথাটা বলে তাহনান ঘুরে পা বাড়াতেই পিছন থেকে স্নিগ্ধ বলে উঠল। কই যাস বন্ধু? স্নিগ্ধর গলা শোনার সঙ্গে সঙ্গে তাহনান থেমে গেল। পিছন ঘুরে স্নিগ্ধকে দেখতে পেল, তবে সে অবাক হলো না। হবে কেন? স্নিগ্ধ লামিয়ার কাজিন। তো স্নিগ্ধ যখন ইচ্ছে সে এখানে আসতে পারে, এটাই স্বাভাবিক। তার উপর আজ নাকি লামিয়াদের বাসায় অনুষ্ঠান, তো স্নিগ্ধ আসবে না তা কি করে সম্ভব? বরং স্নিগ্ধ না আসাটাই হয়তো অস্বাভাবিক হতো। তাহনানের ভাবনার মাঝে স্নিগ্ধ ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো, তার হাত জোড়া পিছনে। সে এগিয়ে এসে ঠিক তাহনানের সামনে দাঁড়িয়ে এই পিছন থেকে হাত দুটো সামনে আনলো। স্নিগ্ধ এতটা কাছে এসে দাঁড়াতেই তাহনানের ভাবনার সমাপ্তি হলো। সে স্নিগ্ধর হাতের দিকে তাকাতেই একটি বেলুন দেখতে পেল। সাথে সাথেই ভ্রু কুঁচকে গেল। এমনকি সে কিছু বুঝে ওঠার আগে স্নিগ্ধ সেই বেলুনটা তাহনানের মাথার উপর ফাটিয়ে বলল, হ্যাপি পয়লা দিবস দোষ। তাহনান সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরে অপ্রস্তুত হলো। সে স্নিগ্ধর দিকে রাগী চোখে তাকালো, কারণ পিছনেই দাঁড়িয়েছিল লামিয়া। সে চোখ ঘুরিয়ে এবার লামিয়ার দিকে তাকালো, তারপর আবার স্নিগ্ধর দিকে তাকালো। দাঁতে দাঁত চেপে ফিসফিসিয়ে বলল, তোর মাথায় আসলে ঘিলু নেই। কোথায় কি বলতে হয় জানিস না? আমার ছাত্রী দাঁড়ানো এখানে। আমার এই মুহূর্তে তোকে ইঞ্জেকশন পুশ করে বেহুশ করে তোর মাথায় ঘিলু ঢুকিয়ে দিতে ইচ্ছে করছে। তাহনানের কথা শুনে স্নিগ্ধ হেসে উঠল। কোনো রকমে হাসি থামিয়ে বলল, যেহেতু সেটা পারছিস না, সো সেই চিন্তা বাদ দে। এই নিয়ে তুই কি এই মুহূর্তে ওকে পড়াচ্ছিস? না তো। সো তুই এখন লামুর টিচার না, আর ও তো স্টুডেন্ট না। তোদের ছাত্র শিক্ষকের সম্পর্ক ওই যে ওই রুমের ভেতরে সীমাবদ্ধ। রুম থেকে বের হওয়া মাত্রই তোরা ভাই বোন।
লামিয়ার রুম দেখি এই কথাটা বলছিল স্নিগ্ধ। স্নিগ্ধর কথা শুনে কাশি উঠে গেল তাহনান ও লামিয়ার। দুজনেই কাশতে কাশতে একে অপরের দিকে চাইল। চোখাচোখি হতেই তাহনান চোখ ফিরিয়ে নিল। তাদের অবস্থা দেখে স্নিগ্ধ বলল, বাহ, কি মিল দুজনে দেখেছিস, একেই না বলে রক্তের থুকু, যমজ ভাই বোন। তাহনান এবার কাশতে কাশতে কটমট দৃষ্টিতে চাইল। লামিয়া দৌড়ে গিয়ে এক গ্লাস পানি এনে এগিয়ে দিতেই তাহনান তা নিয়ে পাশের চেয়ারটা টেনে বসে 3 ঢোকে পানিটা শেষ করলো। তারপর গ্লাসটা ফিরিয়ে দিয়ে রক্ত চোখে স্নিগ্ধর দিকে চাইল। দাঁতে দাঁত চেপে বলল, তোর এই ভাই বোনের লজিকটা বন্ধ কর, নয়তো সত্যি তোর খবর আছে। তাহনানের কথার উত্তরে দাঁত বের করে হাসলো স্নিগ্ধ। তখন ভিতরের রুম থেকে লামিয়ার মা বেরিয়ে এলো। আমিরজান বেগম রামধনু পাড়ের একটা কালো শাড়ি পরেছেন, মাথায় তার ঘোমটা। তাকে দেখে তাহনান সালাম দিল। তিনি সালামের জবাব নিয়ে হাসি মুখে বললেন, শুভ জন্মদিন বাবা। তাহনান কৃতজ্ঞতা স্বরূপ হাসলো, বলল, ধন্যবাদ আন্টি। আমিরজান বেগম লামিয়াকে ইশারা করতেই লামিয়া রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো এক হাতে কেক আর অন্য হাতে ছুরি নিয়ে। তাহনান ভ্রু কুঁচকে তাকালো। আমিরজান বেগম তার কাছে ডাকলেন। তাহনান এর কাছে এতক্ষণে সবটা ক্লিয়ার হলো। সে ভদ্রতা স্বরূপ এগিয়ে গেল। আমিরজান বেগম তাকে সোফায় বসতে বলে নিজেও পাশে বসলেন। স্নিগ্ধ তাহনানের অন্য পাশে বসলো। লামিয়া কেকটা টি টেবিলের উপরে রেখে ছুরিটা তাহনানের হাতে এগিয়ে দিতেই সে বিস্মিত কণ্ঠে শুধালো। এসব কি? জবাবে লামিয়া মৃদু হেসে বলল, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা স্যার। তাহনানের বিস্ময় এখনও কাটেনি। সে একবার লামিয়া, আর একবার তার মা, আর একবার স্নিগ্ধর দিকে তাকাতে লাগলো। স্নিগ্ধ কি বুঝলো কে জানে। সে তাহনানের কাঁধ চাপড়ে বলল, আরে আরে হয়েছে, এত অবাক হতে হবে না, এসব তোর জন্য। স্নিগ্ধর কথা শুনে তাহনান প্রথমেই লামিয়ার দিকে তাকালো। তার কেন যেন মনে হচ্ছে এসবের পিছনে লামিয়ার হাত আছে। সে কিছু একটা ভাবছিল। তখন আমিরজান বেগম বললেন, কেকটা কাটো বাবা। তাহনান হাত বাড়িয়ে লামিয়ার হাত থেকে ছুরিটা নিল। তারপর কেক কেটে শুরুতেই আমিরজান বেগমকে খাওয়ালো। আমিরজান বেগমও তাকে কেক খাইয়ে দিল। তারপর স্নিগ্ধকে খাওয়ালে সেও তাহনানকে খাইয়ে দিতে গেল। কিন্তু সে তাহনানকে কেক না খাইয়ে তার মুখে ভরিয়ে দিল। তাহনান রাগী চোখে তাকালো। স্নিগ্ধ দাঁত বের করে হাসলো। তাহনান সরু চোখে তাকিয়ে থেকে লামিয়ার দিকে তাকালো। সে তাদের পাশেই দাঁড়িয়ে আছে। তাহনান এবার একটু অস্বস্তিতে পড়ে গেল। কি করবে বুঝে উঠতে পারল না। তখনই স্নিগ্ধ দাঁত বের করে হেসে বলল, যাই হোক, খাইয়ে দে, ফুপি কিছু মনে করবে না। তারপর তাহনানের দিকে একটু চেপে ফিস ফিস করে বলল, আরে ফুপিও তোদের ভাই বোনই মনে করে, শোন, নো চিন্তা। কথাটা বলে সে বা চোখটা টিপে দিল। তাহনান দাঁত কটমট করে তাকাতেই সে জোরপূর্বক হাসলো। তাহনান কেক নিয়ে উঠে গেল। ধীর পায়ে লামিয়ার দিকে এগিয়ে গেল। এদিকে তাহনানকে এগিয়ে আসতে দেখে তার হৃৎপিণ্ড দ্রুত ছুটতে লাগলো। পুরো ড্রয়িং জুড়ে নীরবতা। তাহনান লামিয়ার কাছাকাছি গিয়ে হাত বাড়িয়ে কেকের পিসটা লামিয়ার সামনে ধরলো। লামিয়া মনের পুকুনি নিয়ে একটু এগিয়ে এলো। মুখ বাড়িয়ে কেক ছোট্ট করে কামড় বসালো। কিন্তু তাহনানকে পাল্টা কেক খাওয়ানোর সাহস বা শক্তি কোনোটাই পেল না। তাহনান গিয়ে আগের জায়গায় বসে পড়ল। লামিয়া তাহনানকে একটা টিস্যু এনে দিয়ে কেকটা নিয়ে ডাইনিংয়ে চলে গেল। তাহনান মুখ থেকে কেক মুছে আমিরজান বেগমের দিকে তাকালো আর বলল, এসবের কি প্রয়োজন ছিল আন্টি? আমিরজান বেগম হেসে বললেন, প্রয়োজন ছিল বলেই তো করা, লামিয়ার হলে করতাম না। তুমিও তো আমারই ছেলের মতো। তার কথার মাঝেই ট্রে হাতে লামিয়া সেখানে উপস্থিত হলো। ট্রেটা টি টেবিলে রেখে সেখান থেকে একটা কেক
পিস নিয়ে তাহনানের দিকে এগিয়ে দিল। তাহনান হাত বাড়িয়ে সেটা নিতেই সে ফালুদার বাটি তার সামনে টেবিলে রেখে একে একে মা ও ভাইয়ের মাঝে কেক ও ফালুদা সার্ভ করে সেখান থেকে চলে যেতে পা বাড়ালো। তখনই স্নিগ্ধ ডাকলো ও বলল, কী রে বড়ি, তুই নিসনি কেন? লামিয়া ছোট্ট করে বলল। আমি এখন খাবো না। স্নিগ্ধ বলল, কেন খাবি না? এমনি ভাইয়া, তোরা খা। স্নিগ্ধ সরল কণ্ঠে বলল। ওকে, আমিও খাবো না। স্নিগ্ধর কথা শুনে লামিয়া ভ্রু কুঁচকে তাকালো, শোধালো। কেন? স্নিগ্ধ অন্যদিকে তাকিয়ে বলল। এমনি। কথাটা বলে সে হাতের পিসটা টেবিলে রেখে দিল। ওদের ভাই বোনের কাহিনী দেখে লামিয়া আর মা মুচকি হাসলো। তাহনান এখনও অবধি চুপচাপ দেখেই যাচ্ছে তাদের কাহিনী। লামিয়া হয়তো এবার রাগ হলো, সে চোখ মুখ সরু করে গাল ফুলিয়ে তার দিকে তাকালো, যা দেখে তাহনানের এবার হাসি পেল, কারণ এই মুহূর্তে লামিয়াকে ভীষণ আদুরে দেখাচ্ছে, একদম বাচ্চাদের মতো। লামিয়াকে রাখতে রেখে স্নিগ্ধ কাঁদো কাঁদো মুখ করে বলল, একটু খা প্লিজ। লামিয়া ফুস করে নিঃশ্বাস ছাড়লো, তারপর বড় বড় পা ফেলেই স্নিগ্ধর সামনে গিয়ে দাঁড়ালো। তার পিস থেকে এক পিস কেক থেকে চামচ দিয়ে একটু কেক নিয়ে মুখে দিল আর বলল, হ্যাপি? স্নিগ্ধ হেসে বলল। একদম। লামিয়া হেসে সেখান থেকে চলে এলো। তাহনানের বেশ ভালোই লাগলো তাদের ভাই বোনের বন্ডিংটা, কত সুন্দর, দেখে বোঝার উপায় নেই যে তারা কাজিন। রাত 9টা বেজে কিছুক্ষণ হবে, হয়তো কিছুক্ষণ আগেই খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। পুরো সন্ধ্যায় সবাই মিলে আড্ডা দিয়ে 8:30 নাগাদ খেতে বসেছে তারা। তাহনানকে আবার হোস্টেলে ফিরতে হবে 10টার ভিতরে, তাছাড়া হোস্টেলে ফিরে একটু পড়তেও হবে তাকে। পড়ুক, ছেলে মেয়েদের পড়াশুনো ছাড়া দুদণ্ড মন টেকে না। সেখানেই আজ সে বেশ অনেকটা সময় কাটিয়েছে সবার সাথে, তবে সময়টা খুব সুন্দর ছিল। এই প্রথম যেন পড়াশোনা ছাড়া অন্য কোথাও তার মন বসলো। তাহনান আমিরজান বেগমের কাছে এগিয়ে গেল, বেশ কিছুক্ষণ কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আজকের দিনটা চিরকাল আমার স্মরণে থাকবে। থ্যাংক ইউ সো মাচ আন্টি, আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। আমিরজান বেগম মৃদু হাসলেন আর বললেন, তোমাকেও ধন্যবাদ বাবা, আমাদের সাথে এতটা সময় কাটানোর জন্য। সেই সাথে সরিও, তোমার অনেকটা সময় আজ নষ্ট হয়ে গেল না? তবে জানো তো, মাঝে মধ্যে বই রেখে বাইরের দুনিয়ার সাথে একটু সময়ও কাটাতে হয়, নিজেকে একটু সময়ও দিতে হয়, তবে আর একঘেয়েমি লাগে না। তুমি নাকি বাড়িতেও যাও না, বছরে একবার গিয়ে বাবা মায়ের সাথে দেখা করেও আসতে পারো তো, এতে তাদেরও ভালো লাগবে, তোমারও ভালো লাগবে। তাহনান অপ্রস্তুত হাসলো আর বলল, ঠিক বলেছেন আন্টি, এবার ছুটি পেলে বাড়িতে যাব ইনশাল্লাহ। আজ তাহলে আসছে। তাহনানের কথাই আমিরজান বেগম খুশি হলেন, সে হাসি মুখে বললেন, সাবধানে যেও। কথা শেষে আমিরজান বেগম নিজ ঘরে চলে গেলেন। শাড়ি পরে থাকাটা তার কাছে খুবই কষ্টের। দীর্ঘ সময় সে শাড়ি পরে কখনোই থাকতে পারে না, প্রচণ্ড শীতেও না, সেখানে এই গরমের মাঝে তাও কালো শাড়ি। এতক্ষণ বহু কষ্টে ছিল সে, তাই সে চটজলদি নিজ ঘরে গিয়ে দরজা দিল। আপাতত শাড়ি খুলে 3 পিস পরবেন। আমিরজান বেগম চলে যেতেই লামিয়া তাহনান আর স্নিগ্ধকে দাঁড় করিয়ে রেখে দৌড়ে গেল ঘরে। কিছুক্ষণের মাথায় একটা বক্স হাতে ফিরে এলো। এই সেই বক্স যেটা কাল রাতে বুক ভরা অনুভূতি নিয়ে ছুঁয়েছিল লামিয়া। তাহনান লামিয়ার হাতের বক্সটা দেখে ভ্রু কুঁচকে তাকালো। লামিয়া বক্সটা তাহনানের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আপনার জন্য স্যার। তাহনান এবার স্নিগ্ধর দিকে তাকালো, তারপর আবার লামিয়ার দিকে তাকালো আর বলল, কি আছে এতে? লামিয়া ভয়ে ভয়ে বলল, সেটা তো বলা যাবে না স্যার, গিফট কি কেউ ভুলে দেয়? খুলে দেখতে হয়, আপনি হোস্টেলে গিয়ে খুলে দেখেন। লামিয়ার কথা শেষ হতেই তাহনান সরল কণ্ঠে বলল, তাহলে আমি এটা নিতে পারবো না, সরি।
সঙ্গে সঙ্গে লামিয়ার মনটা আধারে ঢেকে গেল। এতটুকু কারণেই তার কান্না পেয়ে গেল। সে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করতে লাগলো, যা স্নিগ্ধও বুঝতে পারলো। যাই হয়ে যাক, বোনের মন খারাপ তার সহ্য হয় না। সে কি করবে খুঁজে না পেয়ে তাহনানকে খেপানোর জন্য বলল, আরে খেয়ে নে না, বোন হিসাবে ভাইকে গিফট দিতেই পারে।